1892 সালের 6 জুলাই দাদাভাই নওরোজি প্রথম ভারতীয় হিসেবে ব্রিটিশ সংসদে নির্বাচিত হন। তিনি প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ হাউস অফ কমন্সে প্রবেশ করেন। দাদাভাই নওরোজি 1825 সালের 4 সেপ্টেম্বর মুম্বাইতে জন্মগ্রহণ করেন। তিনি একজন ভারতীয় রাজনীতিবিদ, পণ্ডিত এবং ব্যবসায়ী ছিলেন। তাকে ভারতের মহান পুরোহিত বলা হয়। নওরোজি লিবারেল পার্টির প্রার্থী হিসেবে ব্রিটিশ সংসদে নির্বাচিত হয়েছিলেন, যেখানে তিনি ভারতীয়দের অধিকার এবং তাদের প্রতি অবিচারের বিরুদ্ধে আওয়াজ তোলেন। ব্রিটিশ সংসদে তার মেয়াদকালে নওরোজি ভারতীয়দের সমান কর্মসংস্থানের সুযোগ দেওয়ার সুবিধে এবং দেশের শিল্পায়নের কথা তুলে ধরেছিলেন। নওরোজি ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতার অংশীদার ছিলেন। 1885 সালে এলেন হিউম এবং দীনেশ ওয়াচারের সঙ্গে নিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠন করেন তিনি। নওরোজি 3 বার কংগ্রেস দলের সভাপতিও হয়েছিলেন এবং কংগ্রেসের নীতি ও লক্ষ্য নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছিলেন। তাকে ভারতের একজন আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূত হিসেবেও বিবেচনা করা হতো। 1917 সালের 30 জুন দাদাভাই নওরোজির মৃত্যু হয়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 1901 সালের 6 জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি একজন বিশিষ্ট ভারতীয় রাজনীতিবিদ, শিক্ষাবিদ এবং ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ছিলেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভারতীয় জাতীয় কংগ্রেসের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন। পরে তিনি হিন্দু মহাসভায় যোগ দেন। 1947 সালে ভারতের স্বাধীনতার পর তিনি জওহরলাল নেহরুর সরকারের শিল্প ও সরবরাহ মন্ত্রীও হন। পরে তিনি 1950 সালে মন্ত্রীর পদ থেকে পদত্যাগও করেন। 1951 সালে তিনি ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন, যার লক্ষ্য ছিল ভারতীয় সংস্কৃতি ও জাতীয়তাবাদের নীতির উপর ভিত্তি করে রাজনীতি করা। 1953 সালে শ্যামাপ্রসাদ মুখার্জি 370 ধারার বিরুদ্ধে আন্দোলনও করেছিলেন, কিন্তু শ্রীনগরে প্রবেশের সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হয়। 51 বছর বয়সী শ্যামাপ্রসাদ মুখার্জি 1953 সালের 23 জুন কারাগারেই মারা যান। তার মৃত্যুর কারণ নিয়ে এখনো অনেক প্রশ্ন রয়েছে। তার মৃত্যুতে তৎকালীন নেহেরু সরকারের অবহেলা বা ষড়যন্ত্র জড়িত থাকতে পারে বলে মনে করা হয়। কর্নেলিয়া সোরাবজি 1954 সালের 6 জুলাই মারা যান। তিনি ছিলেন ভারতের প্রথম মহিলা ব্যারিস্টার এবং ব্রিটেনে আইন নিয়ে পড়াশোনা করা প্রথম ভারতীয় মহিলা। 1866 সালের 15 নভেম্বর নাসিকে জন্মগ্রহণ করা কর্নেলিয়া 1892 সালে আইন নিয়ে পড়াশোনা করার জন্য বিদেশে যান এবং 1894 সালে ভারতে ফিরে আসেন। সেই সময় সমাজে নারীরা সোচ্চার ছিলেন না এবং নারীদের কথা বলারও অধিকার ছিল না। কিন্তু কর্নেলিয়া তার প্রতিভার কারণে মহিলাদের আইনি পরামর্শ দিতে শুরু করেন এবং মহিলাদের জন্য আইনের পেশা উন্মুক্ত করার দাবিও উত্থাপন করেন। 1907 খ্রিস্টাব্দের পর কর্নেলিয়া বাংলা, বিহার, ওড়িশা ও অসমের আদালতে সহকারী মহিলা আইনজীবী হিসেবে নিযুক্ত হন। দীর্ঘ সংগ্রামের পর 1924 সালে মহিলাদের আইন অনুশীলন নিষিদ্ধ আইনটি তুলে নেওয়া হয় এবং তাদের জন্য পেশাটি উন্মুক্ত করা হয়। 1929 সালে কর্নেলিয়া হাইকোর্টের সিনিয়র আইনজীবী হিসেবে অবসর গ্রহণ করেন এবং পরবর্তী 20 বছরের কর্মজীবনে তিনি 600 জনেরও বেশি মহিলা ও অনাথকে তাদের আইনি লড়াইয়ে লড়াই করতে সহায়তা করেন। তিনি কখনো তাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক নেননি। शिक्षा देश का गौरव है और आरकेडीएफ यूनिवर्सिटी शिक्षा का उद्यम है। आरकेडीएफ में सवारे अपना भविष्य। पीएचडी, एमफिल करे अपने पसंदीदा विषय में। सर्टिफिकेट, डिप्लोमा के 74 कोर्सेज। आरकेडीएफ यूनिवर्सिटी। आरकेडीएफ में सवारे अपना भविष्य। पीएचडी, एमफिल करे अपने पसंदीदा विषय में। सर्टिफिकेट, डिप्लोमा के 74 कोर्सेज केवल आरकेडीएफ यूनिवर्सिटी में। आरकेडीएफ यूनिवर्सिटी। आरकेडीएफ में सवारे अपना भविष्य। सर्टिफिकेट, डिप्लोमा के 74 कोर्सेज केवल आरकेडीएफ यूनिवर्सिटी में। आरकेडीएफ यूनिवर्सिटी। आरकेडीएफ यूनिवर्सिटी में एडमिशंस ओपन। आरकेडीएफ यूनिवर्सिटी भविष्य को लेकर परेशान है? आरकेडीएफ यूनिवर्सिटी है इसका हल। पीएचडी, एमफिल किसी भी विषय में, डिप्लोमा के अनेक अवसर है आरकेडीएफ यूनिवर्सिटी में। एडमिशंस ओपन। आरकेडीएफ यूनिवर्सिटी।
Education glorifies nation. 14তম দালাই লামা তেনজিন গ্যাটসো 1935 সালের 6 জুলাই জন্মগ্রহণ করেন। তিনি তিব্বতের আধ্যাত্মিক গুরু। 14তম দালাই লামা পূর্ব তিব্বতের তাকিস্তান অঞ্চলের একটি ছোট্ট কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 2 বছর বয়সে 14তম দালাই লামা হিসাবে স্বীকৃত হন এবং 1950 সালে 15 বছর বয়সে তিব্বত রাষ্ট্রের পূর্ণ প্রধান হন। 1950 সালে চীন তিব্বত আক্রমণ করে এবং তিব্বতের নিয়ন্ত্রণ নেয়। দালাই লামা চীনা কর্তৃপক্ষের সঙ্গে শান্তি আলোচনা করার চেষ্টা করেছিলেন, কিন্তু 1959 সালে তিব্বতী বিদ্রোহের পর দালাই লামাকে তার দেশ ছেড়ে ভারতে আসতে হয়েছিল। তারপর থেকেই তিনি ভারতের ধর্মশালায় শরণার্থী হিসেবে বসবাস করছেন। তিনি সারা বিশ্বে শান্তি, অহিংসা এবং ধর্মীয় সহনশীলতার বার্তা ছড়িয়ে দিয়েছিলেন। 1989 সালে তিনি নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। 2006 সালের 6 জুলাই ভারত ও চীন নাথুলা পাস পুনরায় খুলে দেয়, যা 4 দশক ধরে বন্ধ ছিল। 1962 সালে ভারত ও চীনের মধ্যে যুদ্ধের পর দুই দেশের মধ্যে একটি উত্তেজনাপূর্ণ পরিস্থিতি পরিণত হয়েছিল, যে কারণেই এটি নিষিদ্ধ করা হয়েছে। এর আগে সিকিমের এই পাস দিয়ে ভারত ও চীনের মধ্যে বাণিজ্য হতো। বস্ত্র, সাবান, তেল, সিমেন্ট এবং অন্যান্য জিনিস সীমান্ত পেরিয়ে তিব্বতে পাঠানো হতো। সেখান থেকে রেশম, কাঁচা পশম, দেশীয় মদ, মূল্যবান পাথর, সোনা ও রূপোর বাসন আনা হতো। নাথুলা পাস ভারতের সিকিমের ডোগেকিয়া পর্বতমালায় অবস্থিত। এই পাস দিয়ে দার্জিলিং ও চুম্বি উপত্যকার মধ্যে দিয়েই তিব্বতে যাওয়ার রাস্তা রয়েছে। নাথুলা পাস শীতকাল ছাড়া সব দিনই ব্যবসার জন্য খোলা থাকে। এর সৌন্দর্যের কারণ প্রতি বছর বিপুল সংখ্যক পর্যটন এখানে আসে। ভারতীয় শিল্পপতি ধীরুভাই আম্বানি 2002 সালের 6 জুলাই মারা যান। ধীরুভাই আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা। 1932 সালের 28 ডিসেম্বর জন্মগ্রহণকারী ধীরুভাই আম্বানি মাত্র 500 টাকা এবং 3টি চেয়ার নিয়ে রিলায়েন্স শুরু করেছিলেন। ধীরুভাই আম্বানি ইয়েমেনের একটি পেট্রোল পাম্পেও কাজ করতেন, যেখানে তিনি বেতন হিসেবে 300 টাকা পেতেন। কিন্তু ধীরুভাইয়ের হৃদয় কাজে ছিল না। তিনি সবসময় ব্যবসা করতে চেয়েছিলেন। যা অবশিষ্ট ছিল না তা নিয়ে তারা দেশে ফিরে আসে। 1957 সালে তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠা করেন।